নমস্কার। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রেস এবং ঘুম। দুটো একসাথে আলোচনা করব, কারণ এটা এখন প্রত্যেকটা পেশেন্টেরই, আমাদের কাছে যারা আসে তাদের কাছে একটা বড় ইস্যু স্ট্রেস ফ্যাক্টরটা এবং নিদ্রাহীনতা। এবং এই দুটো একসাথে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে স্ট্রেস বাড়লেই আমার ঘুম কমবে, আবার ঘুম কমলেই স্ট্রেস বাড়বে। তো এটা একটা ভিসিয়াস সাইকেল, এই জন্য দুটো একসাথেই আমি আজকে আলোচনা করব এবং স্ট্রেসটা কী করে কাটানো যায় সেই কিছু কিছু ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আসলে প্রথমে জানতে হবে যে স্ট্রেসটা কী এবং কেন। আসলে স্ট্রেসটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। আপনারা অনেকেই ভাবেন যে হ্যাঁ স্ট্রেস ফ্যাক্টরটা কাজ করছে খুব, হ্যাঁ আমি এত ব্যস্ত, এত এই কিছু না। স্ট্রেস হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, যেটা কেন হয়, কারণ আমরা যখনই কোনো একটা কষ্ট বা কোনো চাহিদা পূরণ হচ্ছে না, বা আমরা একটা চাপ নিয়ে নিচ্ছি মনের মধ্যে যে না আমি এটা পারবো, তো এই যে কনফিডেন্সহীনতা বা এই নানাবিধ কারণে তখন আমাদের শরীরে, আমাদের ব্রেন কি করে, অ্যামিগডালাতে একটা সিগন্যাল দেয় যে এবার কিন্তু তোমার একটা কিছু ঘটতে চলেছে। তো যখনই অ্যামিগডালায় সিগন্যালটা পাচ্ছে, অ্যামিগডালা কি করে, আমার হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রিনাল যে গ্ল্যান্ডগুলো আছে সেই অ্যাক্সিসটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবং অ্যাক্টিভেট হওয়ার জন্য যেটা হয়, আমাদের শরীরে কর্টিসল নামক একটা হরমোন সিক্রেশন হতে শুরু করে। এই কর্টিসলই হচ্ছে কিন্তু স্ট্রেসের জন্য দায়ী। কেন? কারণ কর্টিসল তখন কি করে, আমাদের মাথাকে সিগন্যাল দেয় যে আইদার ইউ হ্যাভ টু গো ফাইট মোড অর ইন ফ্লাইট মোড, অর্থাৎ ফাইট অর ফ্লাইট, অর্থাৎ যেটাকে বলে বাংলায় বলে সেটা হয় লড়ো নয় পালিয়ে যাও। তো এই যে আমার ফেসটা, এই ফেসটার সময় আমরা অনেকেই নিতে পারি না, লড়তে পারি না, পালিয়ে যাই। তারও অনেক কারণ আছে। এবং এই স্ট্রেস এবং এই কর্টিসল হরমোন যেমন আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, তার সাথে সাথে যেটা করে, এই কর্টিসল হরমোনের জন্যই আমাদের কিন্তু ধমনীগুলো সরু হয়ে যায়, যার কারণে আমরা হাইপারটেনশন ডেভেলপ করছে, ডায়াবেটিস ডেভেলপ করছে। অনেক দিনকার ক্রনিক ডায়াবেটিস, মানে ক্রনিক স্ট্রেস ফলে ডায়াবেটিস ডেভেলপ করে যাচ্ছে, নিদ্রাহীনতা, ঘুম হচ্ছে না, স্ট্রেস বা অ্যাংজাইটিতে ভুগছি আমরা, নানা হার্টের প্রবলেম শুরু হয়ে যাচ্ছে আমাদের, স্ট্রোক হয়ে যাচ্ছে আমাদের, নানাবিধ অসুবিধাগুলো কিন্তু আমরা স্ট্রেসের সময় আমরা ফেস করছি। এবার যদি বলেন যে স্ট্রেস কেন হয়, এটা যদি সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন চাহিদার পূরণের যখন অভাব হয়, তখনই কিন্তু আমরা স্ট্রেসটা নিয়ে ফেলি। যেটা আমাদের মনে যখন মনে হয় যে আমি এটা লড়াই করতে পারবো তো, বা এটা অ্যাচিভ করতে পারবো তো, এই প্রশ্নটা যখনই আমাদের মনে জাগে, তখনই কিন্তু আমরা স্ট্রেসটা বেশি করে নিয়ে ফেলি। এবং বললাম যে ওই হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিসটা ডেভেলপ করে, এবং তার জন্য আমার কর্টিসল সিক্রেশনের জন্য আমার স্ট্রেসটা ডেভেলপ করছে। দেখা যায় যে আমাদের পারিবারিক বলুন, আমাদের অফিসে বলুন, সম্পর্কের রাখিতে বলুন, সব কিছুর ক্ষেত্রেই যখন আমরা কিছু পেতে চাইছি বা আমরা জানি আমরা এটা পাবো না, আমাদের পাওয়ার ওপরে সেইটা আমরা মানতে পারছি না, এই না মানার মধ্যেই লুকিয়ে আছে কিন্তু আমাদের স্ট্রেস ফ্যাক্টরটা। অনেক সময় দেখেন আমাদের বাবা মারা আজকালকার দিনে যেটা করেন, সেটা হচ্ছে আমরা না বাচ্চাদেরকে, সব থেকে বড় সমস্যা এই পরের জেনারেশনকে, যারা এখনকার জেনারেশন যেটা স্ট্রেস ফ্যাক্টরটা বেশি ফেস করছে, তার একটা বড় কারণ হচ্ছে আমরা বাবা মারা তাদের ছেলে মেয়েকে হাঁটতে শেখাই না। অর্থাৎ তারা জানে না কি করে হাঁটতে হয়, হেরে কি করে লড়াই করে উঠে আসতে হয়। কারণ তারা জানে আমি যা চাইছি, আমার বাবা, আমার মা আমার কাছে সব সহজলভ্য, অতএব সেটা না পেলেই আমি আর সেই অ্যাচিভ করতে পারছি না, এবং সেই না পেতে হবে সেই কনফিডেন্সটাই আমার গেইন করে না। যে কারণে কিন্তু সবার আগে যেটা করতে হবে, আমাদের কিন্তু পরের প্রজন্মকে এটা বোঝাতে হবে যে হারতে হবে, হারা শিখতে হবে, এবং হেরে লড়াই করে আসতে হবে, সহজলভ্য কিছুই নয়। এটা একটা কনসেপ্ট বললাম আপনাদেরকে। এবার স্ট্রেস হলে কি করবে, এটা একটা বড় প্রশ্ন। প্রত্যেকটা পেশেন্টই বলে যে হ্যাঁ ডাক্তারবাবু স্ট্রেস, আমি এত স্ট্রেসে ভুগছি, আমার প্রেশার কমছে না, কমছে না। অনেক সময় যখন বলি যে আপনি স্ট্রেস ফ্যাক্টরটা কাটান এবং কাটানোর জন্য যে আমরা কথাগুলো বলি, সেগুলোর ক্ষেত্রে বলে আমার তো সময়ের অভাব ডাক্তারবাবু। এই যে সময়ের অভাব, এইটাও একটা অজুহাত আর কি। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু স্ট্রেস কি করে কাটাবো, সেটা কাটাতে গেলে কিছু কিছু বিষয়, খুব সহজ কয়েকটা কথা বলবো, যেগুলো কিন্তু আপনার স্ট্রেস ফ্যাক্টরটা অনেকটাই কমিয়ে দিতে পারে। যেমন ধরুন, সকালবেলা ঘুম থেকে উঠছেন, একটু আগেও বলেছি আধ ঘন্টা একটু হাঁটুন, একটু জগিং করুন, বা একটু ব্যায়াম করুন, বা একটু যোগাসন করুন, বা একটু যেটা আমরা বলি ডিপ ব্রিদিং এক্সারসাইজ বা বক্স ব্রিদিং এক্সারসাইজ বলি আমরা, বা একটু ধ্যান করা বা মেডিটেশন করা, এগুলো করতে পারেন।
অফিসে যাচ্ছেন, অফিসে একটু ওয়ার্ক শিডিউলটা তৈরি করুন। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা ওয়ার্ক শিডিউল তৈরি করতে পারি না, হ্যাপাজার্ডলি কাজ করি, যে কারণে আমরা স্ট্রেসটা বেশি নিয়ে ফেলি। তো ওয়ার্ক শিডিউলটা করুন, কাজের ফাঁকে ফাঁকে একটু উঠে একটু ঘুরে বেড়ান। অফিস থেকে বাড়ি আসবেন, অফিসের কাজ কখনো বাড়িতে আনবেন না, অফিসের কাজ অফিসেই ফেলে আসবেন। রাত একটু আপনার ভালো লাগে এমন কিছু কিছু জিনিস, অ্যাটলিস্ট 10 থেকে 15টা মিনিট সারাদিনে একবার অন্তত সময় কাটান। ধরুন আপনার গান করতে ইচ্ছা করছে, গান শুনতে ইচ্ছা করছে, গান শুনুন। আপনার যদি মনে হয় একটু গল্পের বই দেখতে ইচ্ছা হচ্ছে, গল্পের বই করুন। আপনার যেটা ভালো লাগে 10 থেকে 15 মিনিট আপনি সেই কাজটা করুন আপনার মতন করে। রাত্রিবেলা শুতে যাবেন, একটু ঘুমটা খুব দরকার স্ট্রেসটা কাটানোর জন্য। সেটাও কীভাবে করবো আমরা, ঘুমবো কীভাবে দরকার সেটাও বলবো আমরা। তাহলে একটু পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার আমার স্ট্রেসটা কাটানোর জন্য। সব থেকে বড় কথা হচ্ছে মোবাইলের স্ক্রিন টাইমটা কমান, কারণ আমাদের স্ক্রিন টাইমটা প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে, যে কারণে কিন্তু আমরা স্ট্রেস ফ্যাক্টরটাকে আরও বেশি স্ক্রিন টাইমের জন্য আমরা আমাদের এই ফিজিওলজিক্যাল ফেনোমেনাগুলো আরও বেশি বাড়ছে। আর একটা বিষয় যেটা করতে হবে, একটু সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে হবে। মানে আপনাকে সোশ্যালি অ্যাক্টিভ বলতে আপনার পরিবার বলুন, আপনার পরিজন বলুন, বন্ধু বান্ধব, সেই সার্কেলের সেই তাদের সঙ্গে যে ইন্টারাকশনগুলো আজকে কমে যাচ্ছে, একান্নবর্তী ফ্যামিলি যে আজকে নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে এসছে, তো সেইটাকে কিন্তু একটু বাড়াতে হবে। সেইগুলো বাড়ান, একটু বেড়াতে যান, ঘুরতে যান মাঝে মাঝে। তো এইগুলো করলে কিন্তু আপনার স্ট্রেস দেখবেন অনেকটাই কন্ট্রোলে আসবে। এরপর যদি বলি ঘুম কি করে আপনি বাড়াবেন, মানে আসলে ঘুম এটাও একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনা। ঘুম পর্যাপ্ত পরিমাণে দরকার, তার একটা বড় কারণ প্রথমেই বলেছি যে ঘুম কম হলেই আমার স্ট্রেস বাড়বে, স্ট্রেস বাড়লেই বিভিন্ন রোগগুলো যেরকম বাসা বাঁধবে, সেরকম ঘুম যখন আমরা রাত্রিবেলা ঘুমোই, ব্রেনের কিছু টক্সিনস থাকে, সেগুলো তখন আমার ডিটক্সিফাই হয় লিভারের মাধ্যমে। অর্থাৎ ব্রেনের টক্সিনগুলোকে কিন্তু ডিটক্সিফাই করতে গেলে কিন্তু আমাকে ঘুমটা পর্যাপ্ত পরিমাণে দরকার। এবার ঘুম তাহলে বাড়াবো কী করে? আমাদের সব থেকে বড় হ্যাবিট হচ্ছে আমরা টাইমে ঘুমোই না, টাইমে জাগি না, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। এবং সব থেকে আগে হচ্ছে, আমি প্রচুর পেশেন্টের দেখেছি, যখনই জিজ্ঞেস করি দেখি শুতে গেলেই আমি ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটছি। সে বলছে যে আমার ঘুম আসছে না তাই আমি মোবাইল ঘাঁটছি। আমি বলছি মোবাইল ঘাঁটছেন বলে আপনার ঘুমটা আসছে না। অতএব রাত্রিবেলাও স্ক্রিন টাইমটা আপনাকে কমাতে হবে, কেননা আপনি যখনই এই স্ক্রিনের আলোটা আপনার চোখে পড়ছে, আপনার ঘুমের জন্য দায়ী একটি হরমোন যেটাকে বলি আমরা মেলাটোনিন, সেই সিক্রেশনটা বন্ধ হয়ে যায়। কারণ আমাদের শরীরে একটা সার্কাডিয়াম রিদিম আছে, আমরা কি করছি ওই আলো জ্বালিয়ে বা মোবাইল ঘেঁটে কিন্তু সেই সার্কাডিয়াম রিদিমটাকে আমরা ডিস্টার্ব করছি। তো সেই জন্য যেটা আমাদের করতে হবে, যে রাত্রিবেলা যেটা বললাম যে একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া, 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নেওয়ার পরে 8 ঘন্টা অন্তত হাঁটুন, তখনই শুতে যাবেন না, পায়চারি করুন, তাড়াতাড়ি ঘুমন, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, যেটা আমরা ছোটোবেলাতে শুনেছি, এটাই করবেন, যে তাড়াতাড়ি ঘুমোতে যান এবং তাড়াতাড়ি যাবুন, যাতে সকালবেলা উঠে একটু ফ্রেশ এয়ারে বেরোতে পারেন আপনি। তারপরে রাত্রিবেলা 10টা নাগাদ আপনি একদম মোবাইল ঘাঁটবেন না, ঘরটা লাইট অফ করুন, অন্ধকার করুন, পর্দা টেনে দিন, একদম অন্ধকারে চুপচাপ শুয়ে থাকুন। এই অন্ধকার কিন্তু আপনাকে কি করবে, মেলাটোনিন সিক্রেশনটা বাড়াবে এবং সাথে সাথে আপনার ঘুমের সাইকেলটা যেটা আপনি নষ্ট করে ফেলেছেন সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এছাড়াও আপনার ঘুম বাড়াতে গেলে আপনার যেটা বলেছি, একটু যদি না তাতেও না বাড়ে, একটু মেডিটেশন করুন। যদি দেখছেন ঘুম হচ্ছে না, উঠে পড়ে একটু বই পড়ুন বা একটু ধ্যান করুন, 10-15 মিনিট একটু ঘুরে বেড়ান, কিন্তু শুয়ে থাকবেন না, ঘুমটা পেলে আবার গিয়ে শুয়ে পড়ুন। একটাই কথা বলবো, যে স্ট্রেসকে অবহেলা করবেন না, দরকার পড়লে ডাক্তারের পরামর্শ নিন, একটু পারলে কাউন্সেলিং করান, একটু হেলদি লাইফস্টাইল লিড করুন, একটু নিজেকে সময় দিন এবং স্ট্রেসটা কাটানোর চেষ্টা করুন। কেননা আপনার একটু সুস্থ জীবনে কিন্তু পরবর্তীকালে আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দেবে। আপনার সচেতনতাই কিন্তু আপনার সুস্থতার চাবিকাঠি। নমস্কার।